নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব 20শে জুলাই থেকে 31 জুলাই এই 12টা দিন মীন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এক কথায় যদি বলা যায় তাহলে মীন রাশির রাশিফল নিয়ে আমি আলোচনা করব। এখন এটা আমি বহুবার ধরে বলেছি যে এটা একটা সার্বিক মতে আলোচনা। তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ মীন রাশির জাতক জাতিকা আছেন, তাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্ম ছক আলাদা, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, এবং প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা আলাদা সুতরাং কালপুরুষ ছক আলাদা। এইটা নিয়ে আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু গ্রহ নিয়ে বা রাশি নিয়ে, লগ্ন নিয়ে যখনই আলোচনা করেছি আমি সেক্ষেত্রে বলেছি, আজকে আরো নতুন করে বলছি না। শুধু এইটুকুই বলবো, যদি মনে হয় আমার কাছে আপনারা আসবেন, যদি মনে হয় আমার অনলাইনে প্রেডিকশন করাবেন আমাকে দিয়ে, বা আপনারা আমার চেম্বারে আসবেন, তাহলে একটা কথা জানিয়ে রাখি, আমার কিছু নিয়ম নীতি নির্ধারণ করা আছে। ফার্স্ট, কোন সেলিব্রিটি কখনো আমার চেম্বারে আসবেন না বা আমাকে দিয়ে অনলাইন প্রেডিকশন করাবেন না। ফার্স্ট, কোন পলিটিশিয়ান কখনো আমাকে দিয়ে প্রেডিকশন করাবেন না বা আমার চেম্বারে আসবেন না। 2, 3, হাতের মধ্যে স্টোন পরা থাকলে কখনোই কিন্তু আমার চেম্বারে আসবেন না বা আমাকে দিয়ে প্রেডিকশন করাবেন না। আর 4, আপনি যদি ভীষণ সিরিয়াস হন, মানে আমি আমার নেগেটিভিটিটা কেবল জানতে আসছি না, একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার সমাজ সংস্কারক নয়, সে প্রেডিক্টর, সুতরাং আপনার নেগেটিভ সাইড নিয়েই কিন্তু আলোচনা তিনি করবেন। আমি আমার নেগেটিভিটিটা জানতে আসছি এবং বাই হুক বাই ক্রুক যেভাবেই হোক আমি সেই নেগেটিভিটিটা অফ করব। এই চিন্তাধারাটা যদি আপনার মধ্যে থাকে এবং এতটাই সিরিয়াস যদি আপনি হন, তাহলেই আপনি কিন্তু আমার চেম্বারে আসবেন অথবা আমাকে দিয়ে অনলাইন প্রেডিকশন করাবেন। এটা কিন্তু বারবার জানিয়ে রাখলাম। যাই হোক, আমি একদম এবার প্রেডিকশনের মধ্যেই চলে আসি। মীন রাশি নিয়ে আলোচনা করতে গিয়ে বারবার ধরে বলেছি, দেখুন, কারোর সাথে তুলনা করা আমার রক্তের মধ্যে নেই, তো আমার নেচারের মধ্যে তো আসবেই না। কিন্তু এটা খুব সত্যি কথা, মীন রাশি নিয়ে বা মীন রাশির জাতক জাতিকাদের প্রায় পশ্চিমবঙ্গের অন্তত সোশ্যাল মিডিয়াতে যারা যে সমস্ত অ্যাস্ট্রোলজারেরা রয়েছেন, সবাই কিন্তু বেশিরভাগ মেঘের আড়াল থেকে, যাই হোক আমি তাদেরকে আর হিট করতে চাই না, বেশিরভাগ কিন্তু মীন রাশিকে নিয়ে অত্যন্ত ভয় দেখানো কথাবার্তা বলছেন। ভালো করে লক্ষ্য করবেন। কিন্তু আজকের দিনে আমি চ্যালেঞ্জ করলাম, এই যে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি কিন্তু অত্যন্ত সঠিক সময় এবং অত্যন্ত অনুকূল পরিস্থিতিটা লক্ষ্য করতে পারছি। মানুষের জীবন যখন আছে, বেঁচে যখন আছি, আমরা যখন মানুষ, প্রতিকূলতা আসবেই, কিন্তু প্রতিকূলতাকে আমি ওভারকাম করে যেতে পারছি কি নাকি কুইট করে দিচ্ছি, সেটা বড় কথা। সেই দিক দিয়ে যদি মীন রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যায়, প্রথমে হচ্ছে শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে এবং সব গৃহকে হিট করছে। শুক্র মানে আমরা সাধারণত জানি লাক্সারিয়াস লাইফ লিড করা, কিন্তু প্রত্যেকটা মানুষের বর্তমান সিচুয়েশন এক নয়। আমি ঋণগ্রস্ত, বা দেখা গেল আমার 15,000, 20,000 বা এমন অনেকে আমার চেম্বারে আসে 10,000 টাকায় জীবন নির্বাহ করে। তার মানে শুক্র যদি উচ্চস্থ হয়ে যায়, সার্বিক মতেও আলোচনা করছি বা আলোচনা করলেও সার্বিক মতে, তবুও বলছি শুক্র উচ্চস্থ হয়ে গেল। এবার আমি মীন রাশির জাতক জাতিকা, তার মানে আমি সেখান থেকে কি রাজা হয়ে যাব, জমিদার হয়ে যাব? না, তার মানে সূর্য, আমাদের শুক্র যখন
উচ্চস্থ হয়ে যায়, তখন কি হয়, আমি কিন্তু আমার যে অড সিচুয়েশন সেটাকে হ্যান্ডেল এবং সেটাকে ওভারকাম করার শক্তি রাখি। তার কারণ আমি যদি 10,000 টাকা ইনকাম করি, সেক্ষেত্রে তখন কিন্তু দেখা যাবে যে আমি 20,000 টাকা 30,000 টাকা ইনকাম করতে পারছি, বা সেই সুযোগটা আমার আসছে। রিয়েলিটিকে জানাটা ভীষণ প্রয়োজন। তাহলে এক্ষেত্রে শুক্র যখন উচ্চস্থ হয়ে রয়েছে এবং শুক্রের ঘরকেই হিট করছে, আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় 1 2 3 4 5 6 7 8 9 10 10 নাম্বার ঘরটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি শুক্রের দ্বারাই প্রভাবিত হয়ে যাচ্ছে। 1 2 3 4 5 6। আবার যদি দেখা যায় 6 নাম্বার ঘরটা বুধের দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে, তাহলে ডেফিনিট ভাবে বলা যায় যে প্রফেশনাল ফিল্ডটা যদি লক্ষ্য করা যায়, তাহলে নো ডাউট আমি কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক উন্নতির সময় দেখতে পাচ্ছি। অন্তত অর্থনৈতিক উন্নতির জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। পরিষ্কার 1 2 3 4 5 6 7 11 নম্বর, এবং শুক্র কিন্তু 11th হাউসকে হিট করছে। তাহলে আমার কর্মফলটা আমি আজকে যে সিচুয়েশনে রয়েছি, যে অবস্থার মধ্যে রয়েছি, অবস্থাকে ক্যারি করছি, সেখান থেকে অনেক উন্নততর, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। শুক্র যখন উচ্চস্থ হয়ে যায় এবং যখন শুক্রকেই হিট করে, মানে আমি যদি ভাইব্রেশন পার্সেন্টেজ দৃষ্টি সব দিক দিয়েই, তখন একটা কথা ডেফিনিট ভাবে বলা যায় যে আমি যে অড সিচুয়েশনে রয়েছি, অড সিচুয়েশনের কারণটা কি, ঋণগ্রস্ত হয়ে গেছি। হতেই পারে আমি 1,00,000 টাকা ইনকাম করি, কিন্তু ঋণ দিতেই আমার দেখা যায় 50-60 হাজার টাকা চলে গেল। প্রচুর মানুষ আছে। বা দেখা গেল আমি অনেক চেষ্টা করছি কিন্তু কর্ম পাচ্ছি না, বা দেখা যাচ্ছে আমি প্রচুর পরিশ্রম করছি, সেই অনুযায়ী কিন্তু আমার ইনকামটা নেই। এই যে অড সিচুয়েশন, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারে শুক্র যখন উচ্চস্থ হয়ে যায়, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। এইবার খুব ভালো মতন যদি দেখা যায় যে বুধ এবং বুধের ঘরটাতে বৃহস্পতির অবস্থান, তাহলে কি হবে? প্রথমত এটা জানা প্রয়োজন যে বৃহস্পতি এবং বুধের মধ্যে খুব একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই। এবার যেখানে বুদ্ধিটাকে ইমপ্লিমেন্ট করার, যেখানে যুক্তিটাকে ইমপ্লিমেন্ট করার, যেখানে ব্রেন ওয়ার্কের প্রয়োজন, সেই জায়গায় আমার ভেতরের নলেজ তাকে রিপ্রেজেন্ট করছে। আমি সেটা পজিটিভ ভাবে না নেগেটিভ ভাবে আমি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, সেটাকে আমি ইমপ্লিমেন্ট করব, সেটা বৃহস্পতি দ্বারা কিন্তু বোঝা যায়। তাহলে সেই গ্রহটা বসে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে অনেক সময় কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গা, বা অনেক ক্ষেত্রে কিন্তু আমি সব জানি, সব বুঝি, বা তুমি আমাকে কি বলছো, আমি সব এই জানি, এইটা করতে গিয়ে অনেক সময় সিলি মিস্টেকের জায়গায় চলে যাই। এবং অনেক সময় আরে আমি এই ব্যাপারটা জানি, এতটাই বিশ্বস্ত মন আমাকে সিগন্যাল দিল যে আমি তখন আমার বুদ্ধিটাকেই আর ইমপ্লিমেন্ট করলাম না। সুতরাং বুধ এবং বৃহস্পতির অবস্থান যেটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, মানসিকতা মনোভাবের জায়গাটায় যেহেতু বসে রয়েছে, সেক্ষেত্রে অনেক সময় কিন্তু আমরা ঠিককে ভুল, ভুলকে ঠিক, এটা কিন্তু মানুষের ক্ষেত্রেও, ভুল মানুষকে ঠিক মানুষ, জাজমেন্টের জায়গাটা কিন্তু একদম পজিটিভ হয় না। আমি ভুল জাজমেন্ট করে ফেলি, সিদ্ধান্তের জায়গাটা, বা আমার যে মানুষকে সঠিক মতন ফাইন্ড আউট করা, সিচুয়েশনকে সঠিক মতন ফাইন্ড আউট করা, অবস্থাকে সঠিক মতন ফাইন্ড আউট করা করতে পারি না। তার ফলে আমি কিন্তু হ্যান্ডেলও করতে পারি না। কেমন? অথচ এই দুটোর মেলবন্ধন যদি ঘটানো যেত, তাহলে অত্যন্ত পজিটিভ হতো। আমি বারবার ধরে বলেছি, কোনো গ্রহ ব্যক্তিগতভাবে নেগেটিভ নয়। বুধ মানে যদি আমার যুক্তি, বুদ্ধি, ব্রেনওয়ার্ক হয়, আর বৃহস্পতি মানে যদি জ্ঞান এবং প্রজ্ঞার কারকতা হয়, তাহলে দুটো কখনো নেগেটিভ হতে পারে? নেগেটিভ হতে পারে না।
কিন্তু যখন যে ভাবের উপর দুটো তাদের যে সঠিক পাওয়ার ইমপ্লিমেন্ট করছে না, তখন অন্তর্দ্বন্দ্বের জায়গা কিন্তু লক্ষ্য করা যায়। কেমন? আবার যদি খুব ভালো মতন দেখা যায়, ঠিক তার পরের ঘরটাতেই কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে সূর্য এবং বুধের জায়গাটা। এবং সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা, আজকের দিনে কিন্তু সূর্যের ট্রানজিট করে ঠিক এই জায়গাটাতেই বসে আছে। তাহলে আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি, সফলতার জন্য আমি কি নিজেকে প্রস্তুত করছি? আমি কি জীবনে আমার অড সিচুয়েশন থেকে বেরিয়ে এসে আনন্দ পাবোই পাবো। যদি মারাত্মক অড সিচুয়েশনে থাকি, সেখান থেকে বেরিয়ে আসার রুট আমি খুঁজে পাবো 20 তারিখ থেকে 31 তারিখের মধ্যে, যদিও সার্বিক মতে আলোচনা করছি। এবং এই যে অবস্থানটা, সেই ক্ষেত্রে কিন্তু আমি আমার যুক্তি, আমার বুদ্ধি, আমার বিবেচনা, আমার ব্রেন ওয়ার্ককে পজিটিভ ভাবে কিন্তু ইউজ করছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এই যে অবস্থানটা কিন্তু ভাইব্রেট করছে, সঠিক মতন হিট করছে, আমার 1 নম্বর ঘরকে হিট করছে। তাহলে আমার আমিত্ব, আমার প্রকাশ, আমার সৃষ্টিশীলতা, বা আমার যে সৃষ্টির উৎস, বা আমার যে স্থাপত্য ভিত পরিকাঠামো, সেই জায়গাটাতে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে এবং মনের পজিটিভ রিফ্লেকশন আসছে। সুতরাং মীন রাশির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার সূর্য কিন্তু উচ্চস্থ হয়ে বসে রয়েছে। আমি কেতু সম্পর্কে বলতে গিয়ে কি বলেছি? কেতু একটা ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, যার নিজস্ব কোনো পাওয়ার নেই। সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে, হ্যাঁ, ভাবগত ভাবে যে গ্রহ, তাহলে কিন্তু সে অত্যন্ত পজিটিভ হয়ে যায়। মানে কেতু অত্যন্ত পজিটিভ হয়ে যায়, নেগেটিভ হলে নেগেটিভ হয়ে যায়। তাহলে কেতু কিন্তু রবির ঘরে বসে রয়েছে, তাহলে সেই রবি তো পজিটিভ হয়ে বসে রয়েছে। এবং আজকের দিনের গোচরগত ট্রানজিটগত অবস্থানে রবি যেখানে বসে রয়েছে, এই মীনের অধিপতি, মীন রাশিটির ক্ষেত্রেও সার্বিকভাবে যদি দেখা যায়, তাহলে সূর্যের অবস্থানও সেই জায়গাটাকে হিট করছে আজকের দিনে দাঁড়িয়ে স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে। তাহলে রবির ঘরে মঙ্গল এবং কেতুর অবস্থান ডেফিনিট ভাবে, তুমি কি এটা পারবে? 100% পারবো। এটা তো কঠিন, পারা তো অসম্ভব। আমার কাছে কোনো অসম্ভব বলে কিছু নেই। এই যে মেন্টাল স্ট্রেংথ, এবং এই যে কেবলমাত্র মুখে বলছি তা নয়, কিন্তু আমি সেটা করে দেখাচ্ছি, এবং সেই করে দেখাবার ক্ষমতাটা আমার আছে। এবং আমি যেই কায়িক শ্রমটা করছি, আমার যে ঊর্জার ইমপ্লিমেন্টেশন, তার দ্বারা আমি কিন্তু স্যাটিসফাই হচ্ছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তাই না? তাহলে তো এটা অত্যন্ত পজিটিভ। 1 2 3 4 5। এবার যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহকেও যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে সেও কিন্তু সূর্যের সাথে বসে রয়েছে, বুধ, এবং সেখানে চন্দ্র, এবং তার দ্বারা কিন্তু আমার 1 নম্বর ঘরের ভাইব্রেশনের জায়গায় হিট করছে। তাহলে সফলতার দিক দিয়ে আরো যদি স্পেসিফিক ভাবে বলতে হয়, সফলতাকে ইনক্রিজ করার জায়গা থেকে, এবং সফল হয়েছি সেটাকে সঠিক মতন নিয়ন্ত্রণে আনা এবং সেটাকে সঠিক মতন হ্যান্ডেল করা, সফলতাকে ইমপ্লিমেন্ট করে আরো সফলতার জন্য যে লড়াই চালিয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। স্পেসিফিক ভাবে যদি মঙ্গলকে দেখা যায়, তাহলে কিন্তু 1 2 3 4 5 6 7, আমি একটা কথা অবশ্যই বলবো, এই মঙ্গলের অবস্থান এবং 7 নাম্বার ঘর, এবং যদি দেখা যায় 11th হাউস 9 6 কানেকশনের মধ্যে দিয়েও মঙ্গল হিট করছে। সুতরাং একটা জায়গা বা একটা জিনিস সম্পর্কে অবগত থাকা ভীষণ প্রয়োজন। তা হচ্ছে, এটা কিন্তু খুব ন্যাচারাল জিনিস, এইটা নিয়ে কোনোদিন আলোচনা করব, যদিও আমি জানি আলোচনা করলে কেউ শুনবে না, তবুও আলোচনা করব। আমরা অনেক সময় দেখি, ভালো যখন হচ্ছে তখন ভালোই হয়ে যাচ্ছে, আর খারাপ যখন হচ্ছে তখন দেখা যায় খারাপই হয়ে যাচ্ছে। তার কারণ যে কোনো অবস্থান, যে কোনো সিচুয়েশন সব সময় কিন্তু আমার চন্দ্র দ্বারা হ্যান্ডেল হয়, এবং আমার চন্দ্র আমার
চাঁদ, আমার চন্দ্র সেকেন্ড হাউসকে কিন্তু রিফ্লেক্ট ক্রিয়েট করে, থার্ড হাউসকে রিফ্লেকশন ক্রিয়েট করে, এবং চন্দ্র সেকেন্ড হাউস থার্ড হাউস দ্বারা 11th হাউস কিন্তু হিট করে। তাহলে যখন আমার মধ্যে পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে তখন সেকেন্ড হাউস দৃষ্টিভঙ্গির জায়গা পজিটিভ হয়ে যায়, থার্ড হাউস মানসিকতা মনোভাবের জায়গাটা কিন্তু পজিটিভ হয়ে যায়, 11th হাউস কর্মফলের জায়গাটাও তখন পজিটিভ হয়ে যায়। সুতরাং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই 12টা দিন দেখবে ফাটকা রিলেটেড জায়গাও কিন্তু আসবে, বা সোর্স অফ ইনকামের জায়গায় আরো নানান রাস্তা খুলে যাবে, নানান দিক খুলে যাবে, নানান দিক থেকে অপরচুনিটি আসবে। এবার তোমার উপরই ছেড়ে দেয়া হলো যে আসলে তুমি এই যে অপরচুনিটি আসবে, একাধিক অপরচুনিটি, সেগুলোকে সঠিক মতন হ্যান্ডেল করতে পারবে তো? তুমি কখনো কোনোভাবে আরো চাই এর লোভে কখনো তুমি কোনো ভুল পথে চলে যাবে না তো? সেটা কিন্তু নিয়ন্ত্রণ করবে তোমার সফলতাকে কতদিন তুমি টিকিয়ে রাখতে পারবে, বা তোমার সফলতাকে তুমি কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মীন রাশির জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু মুখ বন্ধ রাখা প্রয়োজন, এবং অতিরিক্ত খরচা করার প্রবণতাটা কিন্তু অফ করা প্রয়োজন, এবং অত্যন্ত স্পাইসি খাবার, হ্যাঁ একদম স্পাইসি খাবার, ফ্রিজে রাখা খাবার, বাসি খাবার, হ্যাঁ কখনোই কিন্তু, বা অনেক জিনিস আমরা বারবার ফুটিয়ে ফুটিয়ে খাই, এই খাবারগুলো ভেরি ভেরি কসাস এবং কনসাস। আর যদি ফর সাকসেস অ্যাচিভ সাকসেসের জায়গা দিয়ে দেখা যায় তাহলে আমি যেন খুব কম কথা বলি। তার কারণ সেকেন্ড হাউসে রাহুর কানেকশন, সেখানে কিন্তু শনিও বসে রয়েছে। তাহলে আমি যত বেশি পরিমাণ নিজেকে অ্যানালাইসিস করব, অন্যকে অ্যানালাইসিস করব, তত বেশি কিন্তু আমি ইনডিসিপ্লিন হয়ে যাব। সেকেন্ড হাউস দ্বারা কিন্তু মুখনিসৃত বাণীকেও বোঝা যায়। তাহলে আমি কি বলছি, আমি যখনই বেশি কথা বলবো তখনই ভুল কথা বলতে শুরু করব। কাউকে জোর করে বোঝাবার দরকার নেই, কাউকে জোর করে সদ্বুদ্ধি দেবার দরকার নেই। কেউ তোমার সাথে একসাথে জন্মায়নি, তুমি আলাদা জন্মেছ, আলাদাভাবে কাজ করবে, আলাদাভাবেই কিন্তু তুমি আবার চলে যাবে। তাই জোর করে কাউকে ভালো করার কোনো প্রবণতা, কোনো দরকার নেই সমাজ সংস্কারক হওয়ার। মীন রাশির জাতক জাতিকাদের নেক্সট 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এই জায়গাগুলো অবশ্যই মেনটেন করা প্রয়োজন। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, চন্দ্র এবং শনির যে অবস্থান, এবং সেটা কিন্তু বৃহস্পতিকে হিট করছে, বৃহস্পতির ঘরকে হিট করছে, ফিজিক্যালিও বৃহস্পতিকে হিট করছে। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, আমার মন সিগন্যাল দেবে কিন্তু ভুল সিগন্যাল যেন না দেয়। ফর সাকসেস অ্যাচিভ সাকসেস, আমার ভেতরের যে জ্ঞান, সেই জ্ঞানটা তখনই পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট হবে যদি আমি ডিসিপ্লিনের মধ্যে থাকি, যদি আমি ডিসিপ্লিন মেনটেন করি। ফার্স্ট, সেকেন্ড কথা মাথায় রাখার প্রয়োজন আছে, আমি কিন্তু ইলিগেল অ্যাক্টিভিটিসে যেন জড়িয়ে না যাই। আমার ভেতরের জ্ঞানটা, সেটা যদি আমি ইলিগেল অ্যাক্টিভিটিস বা অসৎ কর্মে নিয়োজিত ইমপ্লিমেন্ট করি, তাহলে কিন্তু আমি সফল হতে পারবো না। এবং সবচেয়ে বড় কথা, যেটা চিন্তা করছি, শুধু বসে বসে চিন্তা করছি আর ভাষণ দিয়ে যাচ্ছি তা নয়, যেটা চিন্তা করছি সেটা তোমাকেই হাসিল করতে হবে। তার জন্য কায়িক শ্রম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও ভুলে গেলে কোনো মতেই কিন্তু চলবে না। তাই পরিশ্রমও কিন্তু মারাত্মকভাবে করতে হবে। 1 2 3 4 5 বুধ, বন্ধুত্বের জায়গা থেকে আমি খুব একটা নেগেটিভিটি লক্ষ্য করছি না। দূরবর্তী স্থানের বন্ধু থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, বা এমন কোন বন্ধু যারা পিএনপিসি করে, এমন কোন বন্ধু যারা আনন্দ মানেই ওই মদ, এই অক্ষর দিয়ে যা যা কিছু আছে সেইগুলোকে পছন্দ করে, এইখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমরা অনেক সময় জানি না আমার সাথে মিশছে, আমরা একসাথে চলছি, আড্ডা মারছি, ক্যারাম খেলছি, নেশা করছি, আমরা তাদেরকেই বন্ধু ভাবে। বন্ধু মানে তো তাই নয়, অনেক সময় কিন্তু মা আমার প্রিয় বান্ধবী হতে পারে,
বাবা আমার প্রিয় বন্ধু হতে পারে, স্বামী স্ত্রী প্রিয় বন্ধু বান্ধবী হতে পারে। তাহলে সত্যিকারের বন্ধুকে জাজ করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুমি যদি জাজ করতে পারো, কেবল আর বিশেষ করে কেউ আছে হোয়াটসঅ্যাপের মধ্যে টুক করে একটা পরনিন্দা পরচর্চা বা কোনো নেগেটিভ কোনো কিছু পাঠিয়ে দিল, আরে তোর বউ কি আজকে নিউ মার্কেটে কি মার্কেটিং করতে আসার কথা নাকি? তখনই আমি দেখা যাচ্ছে অফিসে কাজ করছি, খুব চাপ না তো, কেন এখানে একটা হঠাৎ করে বাইকে করে নামলো একটা ছেলেকে দেখলাম, যদিও ছেলেটা হেলমেট পরা ছিল চিনতে পারলাম না, তোর বউ তো পেছনেই বসেছিল, আমার বউ পেছনে বসেছিল। উদম বউকে ওই কাজকর্ম ছেড়েই ঝাড়পুছ দিয়ে দিলাম, বা দেখা গেল বাড়ি গিয়ে একদম তুলে ধরা করে দিলাম। পরবর্তীকালে দেখা গেল যে সে তার ভাইয়ের সাথেই হয়তো গেছিল, হেলমেট পরা ছিল বোঝা যায়নি, বা দেখা গেল মাস্তুতো পিস্তুতো ভাইয়ের সাথে গেছিল, বা এমন কারোর সাথে গেছিল তাকে তার হাজবেন্ড চেনে। কেমন এই ধরনের বন্ধু থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতেই হবে। আর আমি যেটা দেখতে পাচ্ছি, সেকেন্ড হাউস রাহু কানেকশন 9-6, কাছের আত্মীয় স্বজন থেকে কিন্তু খুব কসাস এবং কনসাস। কাছের আত্মীয় স্বজন, কিছু কিছু আত্মীয় স্বজন অনেক দূরে থাকে, বছরে একবার দেখা হয় বা 6 মাসে একবার দেখা হয়। আর কিছু কিছু আত্মীয়রা রয়েছে, এবং সেক্ষেত্রে খুব ভালো মতন যদি দেখা যায় থার্ড হাউসের জায়গা, তাহলে মনে রাখা দরকার আমরা 2 ভাই, আমরা 3 ভাই, বা দেখা যাচ্ছে আমরা 2 বোন। এবারে আমার বিয়ে হয়েছে, আবার দেখা যাচ্ছে আমার থেকে কিছুটা দূরে কারোর বারাসাতে বিবাহ হয়েছে, কারোর দেখা গেল আমাদের বউবাজারে বিয়ে হয়েছে, কারোর দেখা গেল শ্যামবাজারে বিয়ে হয়েছে। এই ধরনের যে একদম রক্তের সম্পর্ক, শুধু বোন বোন বা ভাই ভাই নয়, ভাই বোন এরকমও হতে পারে। তাহলে যারা তোমার অনুজ মানে ভাই বা বোন, তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। এরা কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা। পাড়া পড়শি থেকে কিন্তু কিছু কিছু মানুষ, যদিও আমি যেটা দেখতে পাচ্ছি, এরা কিন্তু সেরকম ভাবে কোনো রকমের ক্ষতি করতে পারবে না, কিন্তু এই জায়গাগুলোও লক্ষ্য করা যাচ্ছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ দিক লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সাধারণ শিক্ষার ক্ষেত্রে মন চঞ্চল, একাগ্রতার অভাব, বা ধরুন আমার তো মন বসছে না, একটা অদ্ভুত কথা, আমার তো পড়াতে, আমি পড়তে চাই কিন্তু পড়াশোনাতে মন বসছে না। বসানোর দায়িত্বটা কার? অন্য কেউ এসে বসিয়ে দেবে? তা তো নয়, আমাকেই ভালোবাসতে হবে। আমি যদি সারাক্ষণ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথা চিন্তা করি, আমি সারাক্ষণ ধরে যদি ওই হোয়াটসঅ্যাপে কোন ভিডিওটা দেখেছি, হ্যাঁ, তার গা হাত পা নিয়ে চিন্তা ভাবনা করি, আমি এখন খারাপ কথা বলতে চাই না, আমি সারাক্ষণ ধরে যদি মনে করি সেদিনকে ওই সেই বন্ধু যে পার্টিটা দিয়েছিল সেখানে মদটা খেয়ে যা ভালো লাগছিল, কেমন একটা রঙিন লাগছিল চারিদিকে, তাহলে পড়াশোনা থেকে কখনো মনোযোগ বসবে না। বা 2 মিনিট পড়ছি, তারপরে মোবাইলটা দেখি তো হোয়াটসঅ্যাপ কেউ করলো কিনা, তাহলে কখনো, যখনই আমার মোবাইলটা আমার বন্ধু হয়ে যাবে, তখন বইপত্রগুলো কিন্তু আর বন্ধু হবে না, তখন বইপত্রগুলো সতীন বলে মনে হবে। আজকের মতন এইটুকুই, নমস্কার।